চতুর্থ ধাপে 838টি ইউপিতে চলছে ভোট গ্রহণ, বিভিন্ন স্থানে সংঘর্ষ। রুট পাইলটিং এর মাধ্যমে রাজধানীতে চালু হলো নতুন বাস সার্ভিস, সড়কে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ। জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, জানাজা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে চতুর্থ ধাপে 838টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজশাহী ও মৌলভীবাজারে সংঘর্ষে 15 জন আহত হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকটি কেন্দ্রের পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। 38টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। বিকেল 4টায় শেষ হবে ভোট নেওয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজার সদরে একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে বাধা দেওয়া হলে তাদের হামলায় 5 জন আহত হয়। এই ঘটনায় আধ ঘন্টা ভোট নেওয়া বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় নির্বাচনী সহিংসতায় 9 জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় 13 এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে নির্বাচনের আগের রাতে সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থান থেকে নির্বাচনের অবৈধ প্রভাব চেষ্টার অভিযোগে 25 জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পন্দি ইউনিয়নে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে 6 জনকে আটক করা হয়। ব্রাউনবাড়িয়ার আখাউড়ায় নগদ টাকা সহ পোলিং এজেন্টকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাসপেন্ড করা হয়েছে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে। এছাড়া চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, পাবনা, সিলেট, রাঙ্গামাটি, সাতক্ষীরা, কুড়িগ্রাম, দিনাজপুর, কুষ্টিয়া, গাইবান্ধা, নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 1,62,74,660 জন। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি ভোটে না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে দলটির নেতাকর্মীরা অংশ নিচ্ছেন এই নির্বাচনে। ইতিমধ্যে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 295 জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান 38 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর 112 জন এবং সাধারণ কাউন্সিলর 135 জন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনের আরও খবর জানতে এখন যাচ্ছি পাবনায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ABM ফজলুর রহমান। ফজলুর, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আজকে? 18টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় আজকে ভোট গ্রহণ হচ্ছে। ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবেই এ পর্যন্ত চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি আটঘরিয়া পৌরসভার দেবোত্তর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। দুপুরবেলা হওয়াতে এখানে ভোটার সংখ্যা একটু কম, কিন্তু সকাল থেকে ভোটারের ব্যাপক উপস্থিতি ছিল। আমি এখানে আরেকটি উল্লেখ করতে চাই যে 18টি যে ইউনিয়নে ভোট হচ্ছে তার মধ্যে পাবনা সদরে 9টি, আটঘরিয়ায় 5টি এবং ভাঙুরাতে 4টি ইউনিয়নে। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী নিহতের ঘটনায় ওই ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এছাড়া চরতারাপুরে একজন প্রার্থী প্রচারের সময় ভিডিও ফটো তুলতে গিয়ে তিনি মারা গেছেন এবং আটঘরিয়ার দেবোত্তরে আপনার একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাবনায় মোট 3 জন নির্বাচনী সহিংসতায় নিহত হওয়ার পর এই ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আজকের পরিবেশটা ছিল রকম, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চরতারাপুর ইউনিয়নের গোহাইলবাড়ি এবং ভাদুরডাঙ্গি ইউনিয়নে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া অন্যান্য জায়গায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট। পাবনা থেকে জানছিলাম নির্বাচনের ভোটের খবর। এখন যাচ্ছে ঝিনাইদহে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজান, ভোট গ্রহণ তো 6 ঘন্টা হয়ে গেল, এখন ভোটের অবস্থা কি? ভোট গ্রহণ কেমন চলছে? আমাদেরকে কিছু খবর জানান ওখানকার।
ঋতু, আপনি জানেন যে আমাদের ঝিনাইদহ সদর উপজেলার 15টা ইউনিয়নের মধ্যে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মোট ইউনিয়ন ছিল 17টি, দুইটি নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন দুটি না হওয়ার কারণ হচ্ছে সীমানা সংক্রান্ত জটিলতায়। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে প্রচন্ড শীত ছিল। এই শীতকে উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু ভোট কেন্দ্রগুলিতে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন, যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এই মুহূর্তে একটু দুপুর সময়, এই সময়টাও আমরা দেখছি যে ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। এখন ভোটারদের উপস্থিতি একটু কম, তবে নির্বাচন সংশ্লিষ্ট বলছেন যে কিছুক্ষণের মধ্যে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাবে। আপনি জানেন যে আমাদের 15টি ইউনিয়নে 72 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 72 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে। আমরা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটারদের ভিতরে তাদের এক ধরনের উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি। ভোট কেন্দ্রের বাইরেও সেই ভোটের যে আবহাওয়া থাকে সে আবহাওয়াটা রয়েছে এবং নারী ভোটারদের সব থেকে বেশি আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে খুবই আগ্রহী। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন ভোট গ্রহণের খবর। দীর্ঘ অপেক্ষার পর রাজধানীতে রুট পাইলটিং এর মাধ্যমে চালু হলো নতুন বাস সার্ভিস ঢাকা নগর পরিবহন। এই বাসের চালক ও হেলপাররা মাসিক বেতন পাবেন, তাই গণপরিবহনের শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির উদ্যোক্তারা। এই সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানো চ্যালেঞ্জ, তবে তা উতরাতে না পারলে যোগাযোগ খাতের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রাজধানীতে প্রথমবারের মতো শুরু হলো রুট পাইলটিং কার্যক্রম, অর্থাৎ নির্দিষ্ট স্থান থেকে যাত্রা করে নির্ধারিত রুটে চলাচল করবে এই বাস সার্ভিস। বাসের চালক ও হেলপাররা পাবেন মাসিক বেতন, ফলে যাত্রী তোলা নিয়ে প্রতিযোগিতা থাকবে না বলে মনে করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির উদ্যোক্তারা। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। রাজধানীর মোহাম্মদপুর বাস ডিপোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বলেন, ঢাকা ও আশেপাশে আরও 42টি রুটে চালু হবে এই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এত হওয়ার পরও স্বস্তি পাচ্ছি না, কারণ আমরা যতই উন্নয়ন করি, এইসব উন্নয়নের সাফল্য সুফল যদি জনগণ না পায়, তাহলে সে উন্নয়নের যে অর্থ সেটা ব্যর্থ হয়ে যায়, আমাদের উন্নয়নকে ম্লান করে দেয়। আমাদের কতগুলো সমস্যা, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজ সড়কের শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা। পরিবহন আর সড়কে যদি শৃঙ্খলা না থাকে, এইসব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না। 50টি বাস দিয়ে উদ্বোধন হওয়া এই রুটে শীঘ্রই আরও 50টি বাস যোগ হবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। নতুন এই সার্ভিসের সব বাসের কাগজপত্র হালনাগাদ থাকবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। ঢাকা শহরের এই ডিসিপ্লিন আনার জন্য বাসের কোনো বিকল্প নাই। একটি গাড়িতে মাত্র 5 জন জায়গা ধরে, কিন্তু আমরা বাসকে যদি আমরা সুন্দরভাবে, নিরাপদভাবে, টাইমলি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু ঢাকা শহরের চাপ কিন্তু অনেক কমে যাবে। কোনো প্রতিযোগিতা না, কোনো ঠেলাঠেলি না, সুনির্দিষ্ট যাত্রী ছাউনিতে যাত্রীরা অপেক্ষারত সকল যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে, শুধুমাত্র সেবা নিশ্চিত করার লক্ষ্যে, মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজকে এই নব সূচনা। 2023 সালের মধ্যে রাজধানীর সব রুটে এমন সার্ভিস পরিচালনার মাধ্যমে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো হবে বলেও জানান ঢাকার 2 মেয়র। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের প্রথম জানাজা এবং মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে শ্রদ্ধা ও দ্বিতীয় দফা জানাজা শেষে ফের ঢাকায় আনা হবে। বাদাসর তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে খ্যাতিমান এই সাংবাদিককে।
গণমাধ্যম কর্মী, মালিক, সম্পাদক ও রাজনীতিক প্রত্যেকেই বলেছেন, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রগামী সৈনিক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। তার শেষ বিদায়ের কথা তুলে ধরছেন শফিক শাহীন। নির্বাচন হওয়াও সম্ভব। ছাত্র রাজনীতি, ট্রেড ইউনিয়ন নেতা, সংবাদকর্মী, সাংবাদিক, সম্পাদক সব জায়গায় আলো ছড়িয়েছেন রিয়াজউদ্দিন আহমেদ। ছিলেন জাতীয় প্রেস ক্লাবের 4 বারের নির্বাচিত সভাপতি। পরিবারের বাইরে সংবাদপত্র ও প্রেস ক্লাবেই বেশি সময় কাটাতেন তিনি। এই তো সেদিনও এসেছিলেন প্রেস ক্লাবে। রোববারও আসলেন তিনি নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে। সব মত ও পথের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে হাজির হয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন সহকর্মী থেকে শুরু করে সম্পাদক পরিষদ, সংবাদপত্র মালিক সমিতির নেতা, রাজনীতিবিদ, শুভাকাঙ্ক্ষী ও পরিবার সদস্যরা। পরে ফুলে ফুলে ঢেকে যায় রিয়াজউদ্দিন আহমেদের কফিন। জাতীয় প্রেস ক্লাব, সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, নোয়াব ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সাংবাদিকদের সংগঠন এবং সহপাঠীরা শ্রদ্ধা জানান রিয়াজউদ্দিনের প্রতি। বাংলাদেশের সাংবাদিক সমাজের মধ্যে উনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন, সর্বগ্রহণযোগ্য ব্যক্তি, এবং সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। তার এই শূন্যতা পূরণ করা খুব কঠিন হবে নেতৃত্বের জায়গায় যেতে। তিনি সেই সাংবাদিক যিনি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে, তার মেধা দিয়ে তিনি সাংবাদিকতাকে সবসময় সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। সবসময় যেটা ন্যায়ের জন্য, গণতন্ত্রের জন্য উনি তারই করেছেন। উনাকে আমাদের দীর্ঘদিন স্মরণ রাখা উচিত। দীর্ঘদিনের সহকর্মী ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা বললেন, রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন তার সময়ের উজ্জ্বল নক্ষত্র। রিয়াজ ভাইয়ের যে একটা খুবই উদার মনোভাব, সবার সঙ্গে মিলেমিশে করার যে ওনার একটা স্বভাব সুলভ ওনার একটা গুণ ছিল, আমরা যেন সেই গুণ আমাদের মধ্যে আনতে পারি। তিনি তার সাংবাদিকতার চৈতন্য বোধ দিয়ে আমাদের সাংবাদিকদের অনুপ্রাণিত করেছেন, উদ্বোধিত করেছেন। তিনি তার রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক চিন্তাভাবনার সঙ্গে সাংবাদিক হিসেবে পেশাদারিত্বকে কখনো মিলিয়ে ফেলেন নাই। এমন গুণী মানুষের চির প্রস্থান হলো তার প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে। তিনি শুধু ছবি হয়েই থাকবেন না, কর্মই তাকে বাঁচিয়ে রাখবে গণমাধ্যম কর্মীদের মনে। রিয়াজ ভাইয়ের আদর্শকে যেন আমরা ধারণ করতে পারি। রিয়াজ ভাই আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমাদের যে কোনো সংকটে আমরা যার সঙ্গে যোগাযোগ করতাম, তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। আমরা তেমন একজনকে হারিয়েছি। নরসিংদী এবং রাজধানীর বারিধারায় জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে রিয়াজউদ্দিন আহমেদকে দাফন করা হবে। দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক, সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন করোনায় আক্রান্ত হয়ে শনিবার দুপুর 1:40 ইন্তেকাল করেন। তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFIUজের সভাপতি ছিলেন। বছরের বর্ণাঢ্য জীবন ইউজি। দর্শক, এখন যাচ্ছি নরসিংদীর মনোহরদীতে রিয়াজউদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, রিয়াজউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা কি অনুষ্ঠিত হয়েছে, আর কখন ঢাকায় ফিরছেন তারা লাশ নিয়ে, এই ব্যাপারে আপনাদের কি তথ্য আছে আমাদের জানাবেন। হেলিকপ্টার যোগে তার নিজ হাতে করা মাঠে তার লাশ নিয়ে অবতরণ করে হেলিকপ্টার। লাশটি আসে তার ছোট ভাই জয়নাল আবেদিন সাহেব। লাশটি এই ব্যক্তিত্ব সাংবাদিক জগতের অভিভাবক এবং এলাকার প্রিয় মানুষ এক নজর দেখতে শত শত মানুষ
উন্নয়নে এখানে বিদ্যমান। এখানে তার বিএনপির নেতৃবৃন্দরা এখানে বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির ফুকন তার স্মৃতিচারণ করেন। ছোট ভাই তার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরেন। এখানে সমবেত শত শত মানুষ সুশিক্ষিত উন্নয়নে তাকে বিদায় জানানোর জন্য এই উন্নতি মাঠে উপস্থিত হয়েছে। এখান থেকে জানা যায় দোয়া শেষে হেলিকপ্টার যুগে বনানী অবস্থানে বনানী তার বাড়িতে নিয়ে যাবেন। এখান থেকে দুপুর 2:30টার দিকে এখান থেকে লাভ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আমাদেরকে জানিয়েছে তার ছোট ভাই জয়নাল আবেদীন। ঋতু নরসিংদী থেকে জানাচ্ছিলেন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজার খবর। বিশ্বজুড়ে করোনার দাপটের মধ্যেও কয়েক ধাপ এগিয়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আর মেগা প্রকল্প। স্বাধীনতার 50 বছরে এসে পদ্মা সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো আইকনিক অবকাঠামোগুলো চালু হওয়ার দ্বারপ্রান্তে। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, বাস র্যাপিড ট্রানজিট আর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পের কাজ করোনার কারণে বাধাগ্রস্ত হলেও বছরের শেষ ভাগে এসে এসব উন্নয়ন কাজে ছিল ক্ষতি পুষিয়ে নেয়ার গতি। গেল বছরের উন্নয়ন কাজ নিয়ে দেখুন ফাদ মোহাম্মদের রিপোর্ট। নানা চ্যালেঞ্জ, চড়াই উতরাই, গুজব আর করোনা থাবা সামলে 17 কোটি মানুষের স্বপ্নের আর গর্বের পদ্মা সেতু এখন পুরোটাই দৃশ্যমান। সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য এখন চলছে পিচ ঢালাই, পাশাপাশি আলোকসজ্জা ও গ্যাস পাইপলাইন বসানোর কাজও চলমান। 30,000 কোটি টাকার বেশি ব্যয়ে 6.15 কিলোমিটার সেতুর কাজের সার্বিক অগ্রগতি 88.75% আর মূল সেতুর অগ্রগতি 95%। যান চলাচলের অপেক্ষায় মাত্র আর 6 মাস। সালে জুলাইয়ে শুরু হওয়া সরকারের দ্বিতীয় অগ্রাধিকার মেট্রো রেল মেগা প্রকল্পের কাজ প্রথম থেকে পুরোদমে চললেও কিছুটা হোঁচট খায় করোনা মহামারীতে। ক্ষতি পুষিয়ে নিতে মেট্রো রেল প্রজেক্টে বাড়ানো হয়েছে জনশক্তি। আগস্টের শেষে প্রথম উড়ালপথে মেট্রো রেল দেখতে পায় রাজধানীবাসী। আর ডিসেম্বরে সেই মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করেছে। আগামী ডিসেম্বরে এই অংশ পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করবে কর্তৃপক্ষ। প্রায় 22,000 কোটি টাকার 20.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি 89.61% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 72%। তবে করোনার প্রভাব খুব একটা আঁচ লাগেনি সরকারের আরেক মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে। আগামী 100 বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে 1 ডিসেম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ শুরু হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞের সার্বিক অগ্রগতি 52%। পাশাপাশি কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, বাস র্যাপিড ট্রানজিট সহ সব মেগা প্রকল্পের কাজ চলছে পুরোদমে। করোনাকালে নিজ দেশে চলে যাওয়া প্রকল্প সংশ্লিষ্ট বিদেশি বিশেষজ্ঞদের বেশিরভাগই দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। দ্রুত কাজ শেষ করতে জোর তাগাদা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিদেশি কেন, এমনকি দেশীয় কিছু কিছু কর্মচারী পালিয়ে গিয়েছিলেন বা দেশে গিয়ে ফিরে আসেন নাই, কিছু কিছু অন্যান্য কারণে তারা চলে গেছিলেন। সুতরাং আমাদের গোটা প্রকল্পের কাজ কিন্তু নানাভাবে আক্রান্ত হয়েছিল। সরকারে চুরি হচ্ছে না আমি বলবো না, অবশ্যই চুরি হচ্ছে। অপচয় হচ্ছে না আমি বলবো না, অপচয় হচ্ছে। কিন্তু আমাদের দায়িত্বটাকে কমিয়ে রাখা এবং তদারকি করা, নজরদারি করা, সেই কাজটা আরও জোরদার করব। করোনার কারণে প্রকল্পের সময় ক্ষেপণ ও ব্যয় বৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনায় রেখেই মেগা প্রকল্পের অর্থ ছাড়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মহামারী ছাড়া অন্য কোনো কারণে যাতে প্রকল্পের সময় ক্ষেপণ বা ব্যয় বৃদ্ধি আর না বাড়ে সেদিকে বিশেষ নজর রাখছে সরকার। দেরি মানি কস্ট। আপনি একদিনের কাজ 2 দিনে করবেন, আপনার মূল্য ডাবল হয়ে যাবে। সিম্পল হিসাব, আমাদের বড় পণ্ডিত হতে হবে না। আমরা ধাক্কা খেয়েছি, আমাদের ওয়ার্ক লস হয়েছে, অ্যাকসেপ্ট রূপপুরে রূপপুর কিন্তু ওয়ার্ক লস হয় নাই, বাকি সব কটাতে ওয়ার্ক লস হয়েছে, টাইম লস হয়েছে। ফলে
কষ্ট বেড়ে গেছে। তবে যদি কোনো চুরি শব্দটা পরিষ্কার নেবেন, আউটরাইট চুরির কোনো কিছু আমার নজরে আসে, আমার নয় নজরে আসে, সেটাকে আমরা আইনগতভাবে আমরা অ্যাড্রেস করব। এসব মেগা প্রকল্পগুলো চালু হলেই যোগাযোগ ও পরিবহন খাতে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বিদায়ী বছরের অগ্রগতি নিয়ে উন্নয়ন কাজগুলো আসছে বছরে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সামষ্টিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আজও নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড। এদিকে হতাহতের বেশিরভাগ বরগুনার হওয়ায় আজ সেখানে গেছেন লঞ্চ দুর্ঘটনা গঠিত তদন্ত কমিটির সদস্যরা। বরগুনায় পৌঁছে সার্কিট হাউসে তদন্ত কমিটির সদস্যরা হতাহতের পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন। এদিকে মরদেহের সন্ধানে সকাল থেকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের উদ্ধার কাজ শুরু হয়, তবে এখন পর্যন্ত কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে লঞ্চঘাট এলাকায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নদী তীরে এখনও নিখোঁজদের স্বজনরা খুঁজে বেড়াচ্ছে প্রিয়জনকে। তাদের সঙ্গে কথা বলে 51 জন নিখোঁজের তালিকা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চে অগ্নিদগ্ধ 37 রোগী বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, দগ্ধরা হাসপাতালের আইসিইউ, সার্জারি, অর্থোপেডিক্স, শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে মোট 37 রোগী চিকিৎসাধীনের মধ্যে 24 জন সার্জারি ওয়ার্ডে, অর্থোপেডিক্সে 5 জন, আইসিইউতে 3 জন ও শিশু ওয়ার্ডে 3 জন রোগী রয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ 7 চিকিৎসক সেবা প্রদান করেছেন। দগ্ধ যাত্রীদের খবর জানতে এখন যাচ্ছি বরিশালে। সেখানে আছেন সহকর্মী আক্তার ফারুক শাহিন। শাহিন, বরিশাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের কি অবস্থা? ঢাকা থেকে যে টিম গেছে তারা কি করছে সে ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে, এবং এখানে যে সমস্ত দগ্ধ রোগীদের চিকিৎসা চলছে তাদের চিকিৎসার জন্য ঢাকা থেকে বার্ন ইনস্টিটিউটের 7 সদস্যের একটা প্রতিনিধি দল এসেছেন। তারাই আসলে গতকাল থেকে এই রোগীদের দেখভাল করছেন। এখানে ইতিবাচক একটি খবর হচ্ছে যে 5 জন রোগী ছিল আইসিইউতে, যাদের অবস্থা একেবারেই সংকটাপন্ন ছিল। তাদের মধ্য থেকে 2 জনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে তাদের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। এর বাইরে অন্য যে রোগীরা আছে এখানে চিকিৎসকরা বলছেন, যারা বার্ন ইনস্টিটিউট থেকে এসেছেন যে সমস্ত চিকিৎসকরা, তারা বলছেন যে আসলে আগুনে পোড়া রোগীদের ক্ষেত্রে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নেওয়া খুবই মুশকিল। এমনও হতে পারে যে কখনো কখনো 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অথবা 10 দিন পরেও মানে যদি কারো মানে সেরকম মানে ভেতরকার মানে অবস্থা খারাপ হয় তাহলে তাদের মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, যেটা হয়তো 8-10 দিন পরেও দেখা দিতে পারে। তবে একটি বিষয়ে তারা যেটা ভয় পাচ্ছেন সেটা হচ্ছে যে অগ্নিদগ্ধ রোগীদের ক্ষেত্রে সবচেয়ে যেটা বড় সমস্যা শ্বাসনালীতে সংক্রমণ, এবং এই শ্বাসনালীতে সংক্রমণের বিষয়ে তারা একটু উদ্বিগ্ন অবস্থায় আছেন যে এই মুহূর্তে বোঝা না গেলেও হয়তো আরও কয়েকটা দিন গেলে বোঝা যাবে যে ঠিক কতজন রোগীর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে কিংবা কতজন রোগী তাদের এই অগ্নিকাণ্ডের কারণে, অগ্নিদগ্ধ হওয়ার কারণে ভেতরে যে ইনজুরি তৈরি হয়েছে সেটি বাইরের উদ্বেগের বিষয়টি মানে আরও বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে এখানে নিয়মিত চিকিৎসা চলছে এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক যে 7 সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল, তাদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে। ঋতু, বরিশাল থেকে জানছিলাম চিকিৎসার খবর। সুগন্ধা ট্র্যাজেডিতে যারা জীবন সংসার থেকে ছুটে নিয়ে চলে গেলেন তারা তো গেলেনই, কিন্তু যারা ভাগ্য জোরে বেঁচে আছেন কিংবা স্বজন হারিয়েছেন তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে বিভীষিকাময় স্মৃতি। লঞ্চ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ বরগুনা সদরের মানিখালী গ্রামের বাসিন্দা হাফসার বটবৃক্ষ বাবা মা এবং আদরের ছোট ভাই। সোহেল হাফিজের পাঠানো তথ্য ছবিতে অসহায় মেয়েটির কথাই জানাচ্ছেন শকত করিম। আল্লাহ সবাইরে বাঁচাও, আল্লাহ সবাইরে বাঁচাও। বহতা নদীর উপর পুড়েছে লঞ্চ,
আর সেই সঙ্গে পুড়েছে কত মানুষের সাজানো সংসার, স্বপ্ন। বরগুনা সদরের মানিকখালী গ্রামের হাফসার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল গত শুক্রবার। বিয়ের কেনাকাটা করে রাজধানী থেকে লঞ্চে ফিরছিলেন তার বাবা হাকিম শরীফ, মা পাখি বেগম এবং 2.5 বছরের ছোট ভাই। সুগন্ধা ট্র্যাজেডির পর আর বাড়ি ফেরেনি তাদের কেউ। বেঁচে আছেন কিনা জানা নেই হাফসার। আমার ছোট বোন এবং ভাইদেরকে বড় করার জন্য আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যেহেতু আমি বড়, সেহেতু ওদের দায়ভারের দায়িত্বটা তো আমার। তবু হাফসা সহ পরিবারের অন্য সদস্যদের হয়তো ব্যর্থ পথ চেয়ে থাকা প্রিয়জনের জন্য। লঞ্চে বলে আগুন লাগছে, আমি এই অবস্থায়, এই যে বিছানা কোনো উঠতে এই অবস্থায় ই করে আইসি বরগুনা। আগুন নিভে গেলে লঞ্চেই পাওয়া যায় হাফসার বিয়ের শাড়ি, গয়নাগাটি আর পুড়ে যাওয়া লাকেজ, তার ছোট ভাইয়ের প্যান্ট। উপরে গেলাম, উপরে যাই দেখি যে মানে শুধু কঙ্কাল 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 পড়ে আছে, মানে কোনো কিছু নাই। পাখির ওড়না, তখন আমি ওড়নাটা নিয়ে কাছে নিয়ে আরো খুঁজতে থাকি, দেখি যে আমার বাগনের প্যান্ট। সুগন্ধার লঞ্চের আগুনে শুধু অনেকের সমাধি হয়নি, থমকে গেছে অসহায় হাফসার মতো অনেকের জীবন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারে বেড়াতে গিয়ে এক গৃহবধূকে দলগত ধর্ষণের মামলায় এজাহারভুক্ত 2 জন সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ধর্ষণ মামলায় গ্রেফতার জিয়া গেস্ট ইন হোটেল ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর শুক্রবার আদালতে জবানবন্দি দেন ধর্ষণের শিকার ওই নারী। বুধবার রাতে কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে ওই নারীকে স্বামী শিশুসহ তুলে নিয়ে গিয়ে দলগতভাবে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 জনকে মৃত্যুদণ্ড এবং 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। এর আগে দণ্ডপ্রাপ্তদের আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 16 কারাগারে এবং বাকি 5 জন পলাতক। 2016 সালের 14 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হককে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় নিহতের ভাই কবির হোসেন বাদী হয়ে মামলা করেন। এরপর 21 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আন্তর্জাতিক সংবাদ। শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে ডেসমন্ড টুটুর বয়স হয়েছিল 90 বছর। রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। বর্ণবাদ বিরোধী ও মানবাধিকার কর্মী হিসেবে 1984 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ডেসমন্ড টুটু। 1985 সালে প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ হিসেবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অ্যাঙ্গলিকান চার্চের বিশপ বা ধর্মযাজক হয়ে ইতিহাস গড়েছিলেন ডেসমন্ড টুটু। এরপর 1996 সাল পর্যন্ত কেপ টাউনের অ্যাঙ্গলিকান চার্চের আর্চবিশপ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথমবার গণতান্ত্রিক নির্বাচনের পর গঠিত প্রথম ট্রুথ কমিশনের প্রধানও ছিলেন ডেসমন্ড টুটু। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও আর্চবিশপ ডেসমন্ড টুটুকে কণ্ঠহীনদের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দিয়েছিলেন। তারা বা নক্ষত্র এবং ছায়াপথের ছবি পেতে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। শনিবার দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে করে নাসা 7 টন ওজনের এই টেলিস্কোপকে মহাকাশে পাঠালো।
বলা হচ্ছে 1990 সাল থেকে এই টেলিস্কোপ তৈরিতে কাজ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের 27টি দেশের মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা এবং এটি আগের যে কোনো টেলিস্কোপের চেয়ে শতগুণ শক্তিশালী। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরিতে খরচ পড়েছে কমপক্ষে $1000 কোটি। 30 বছর ধরে তৈরি করা হয়েছে এর নকশা। এছাড়া এই টেলিস্কোপ একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রচেষ্টাগুলোর মধ্যেও অন্যতম। আশা করা হচ্ছে এর মাধ্যমে এবার পৃথিবী থেকে দূরবর্তী গ্রহগুলোর বায়ুমণ্ডল, আবহাওয়া সম্পর্কেও অনুসন্ধান করা যাবে এবং বিগ ব্যাং এর পরপর সৃষ্ট আদি নক্ষত্রের তথ্য অনুসন্ধান করা যাবে। খেলার খবর। ক্রিকেট। অধিনায়ক হিসেবে মাশরাফির আলাদা নেতৃত্ব গুণ ছিল, কিন্তু তার নেতৃত্বের সঙ্গে যোগ হয়েছিল কোচ হিসেবে চন্দিকা হাথুরুসিংহের পরিকল্পনাও। এই দুয়ে মিলিয়ে এসেছে বাংলাদেশের ওয়ানডে সাফল্যের সিংহভাগ, এমনটাই মনে করেন সাকিব। কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকে সামাজিক যোগাযোগের সমালোচনার কারণে সরিয়ে দেওয়ার পক্ষে নন বিশ্বসেরা অলরাউন্ডার। ধারাবাহিক রিপোর্টের তৃতীয় ও শেষ পর্বে সে কথা জানাচ্ছেন বর্ষণ কবির। মাশরাফির নেতৃত্বের সঙ্গে হাথুরুসিংহের কোচিং তথ্য বাংলাদেশের ওয়ানডে সাফল্যের বড় কারণ মনে করেন সাকিব। কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকে শুধু সরানোর জন্য সরানো হলে তার বিরুদ্ধে সাকিব, বরং তিনি উদ্বিগ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনে বিসিবির সিদ্ধান্ত নেয়ার সাম্প্রতিক রীতি নিয়ে। চেঞ্জ করার জন্যই শুধু চেঞ্জ করাটা ঠিক না। যদি মনে হয় যে ঠিক আছে, দিস ইজ দি রিজন আই নিড টু চেঞ্জ হিম, দেন ডু ইট। এখন তো অনেক ডিসিশনই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই আসলে হয়, যেটা আমি দেখি, যেটা না হওয়াটা ভালো। যেহেতু সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়াতে অনেক বেশি কথা হয় 1 ম্যাচ 2 ম্যাচের পরে একটা প্লেয়ারকে নিয়ে, সো প্লেয়ারের উপর অনেক প্রেশার পড়ে, বোর্ডের উপরে অনেক প্রেশার পড়ে এবং এইগুলা চেঞ্জ করতে যে আরও বাজে বাজে ডিসিশনগুলো নিতে হয়। ডিসিশন কখনো ভালো আসে না, মানে একটা বাজে ডিসিশনকে কাভার করতে গিয়ে আপনি আর একটা বাজে ডিসিশন নিতে পারেন না। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘদিনের, সেখানে হাবিবুল বাশার থেকে শুরু করে অনেকের নেতৃত্বে খেলা হয়েছে। তিনি দেখেছেন মাশরাফির নেতৃত্বে 3 বছরে বাংলাদেশের ওয়ানডে দলটার একটা পর্যায় পর্যন্ত যাওয়া, যদিও এর পেছনে আছে আরও একটা কারণ। হাথুরুসিংহে যেমন যখন ছিল হাফ ক্যাপ্টেন্সি ওই করতো, হাফ ক্যাপ্টেন্সি ওই করছে, বাইরে থেকে বলে দিত কে নেক্সট ওভার বল করবে, কে কোথায় ফিল্ডিং করবে, এবং ও তো খুব পার্টিকুলার ছিল। সো খুব বেশি একটা রোল কাউকে প্লে করতে হতো না, সবাই জানতো যে কার কী কাজগুলো করতে হবে। সো ওই জায়গাটাতে অনেক হেল্প হয়েছে। বাট সবারই কিছু না কিছু গুণ আছে যেগুলোর কারণে আসলে সবাই যার সময় ভালো করছে। পজিটিভ দিক হলো আমরা ওয়ানডেতে সবসময় ভালো করি, বাট এমন যদি আমি এখন বলি যে ঠিক আছে ওনা T20-তে পাঠাই দেন, রেজাল্ট যদি এনে দিতে পারে, দেন আপনি বুঝবেন যে ওকে এক্সেপশনাল কিছু একটা আসে যে কারণে T20-তে যে আমাদের রেজাল্টটা ভালো করে দিল। অথবা টেস্টে একটা ফর্মেট যেটাতে আমরা ভালো করবই, আপনার ক্যাপ্টেন থাকুক আর না থাকুক। এর সবথেকে বড় রিজন হচ্ছে আমরা 7জন টপ ব্যাটসম্যানের ভিতরে 4 জন আমরা যারা প্রায় 200 ম্যাচ করে খেলা প্লেয়ার। তো এটা আমাদের মতো এরকম এক্সপিরিয়েন্স টিমই এখন কম আছে ওয়ার্ল্ড ক্রিকেটে, এত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা। স্বাভাবিকভাবে আমরা ভালো করবো না তো কারা করবে। বাংলাদেশের ক্রিকেটে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অনেক কারণেই সমালোচনা আছে, কিন্তু সাকিব জানাচ্ছেন ক্রিকেটারদের যে কোনো দাবির ব্যাপারে নাজমুল অধিকাংশই পূরণের চেষ্টা করেন। পাবন ভাই তো এমন না যে শুনতে চায় না, ওনার সাথে চাইলেই দেখা করা যায়, যে কোনো বিষয় নিয়ে আলাপ করা যায়। যদি বিপিএলেরই উদাহরণ দিই, ফার্স্টে আমরা শুনলাম যে হাইয়েস্ট ক্যাটাগরির প্লেয়ার 50 লাখ হবে। আমি পাবন ভাইকে বললাম যে পাবন ভাই এটা তো কীভাবে হতে পারে, যেখানে একটা ওভারসিজ একটা প্লেয়ার আসবে, হয়তো ইন্টারন্যাশনাল ম্যাচই খেলছে কয়েকটা, সেই প্লেয়ার আপনার $75,000 ক্যাটাগরিতে থাকবে, আর একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কিংবা ভাইস ক্যাপ্টেন কিংবা 10 বছর ধরে সার্ভিস দিচ্ছে, সেই প্লেয়ারের কেমনে হতে পারে। সো পাবন ভাই কিন্তু সাথে সাথে কথাটা করছে, রিয়াক্ট করছে। সো বলার সুযোগ অবশ্যই আছে। চলতি বছরের বিশ্ব T20-র বিপর্যয় কাটিয়ে ওঠার সময় সামনে, এমনটাই বিশ্বাস করেন সাকিব। আপনি বুঝবেন যে ওকে এক্সেপশনাল। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। অ্যাশেজ সিরিজ প্রসঙ্গ। বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 185 রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। মেলবোর্নে কামিন্স ও লায়নদের বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও ভালো জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। দিন শেষে 1 উইকেটে 61 রান তাদের। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে তাদের কাঁপিয়ে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
কোভিড সংক্রমণের কারণে দ্বিতীয় টেস্টে না খেলা কামিন্সের তোপে ৮ ওভারের মধ্যে 2 ওপেনারকে হারিয়ে বসে ইংল্যান্ড। মালিনের সঙ্গে অধিনায়ক জো রুটের ৪৮ রানের জুটিতে সেই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা, কিন্তু কামিন্সের তৃতীয় শিকার হয়ে মালানের আউটের পর ধস নামে ইংলিশদের। রুট 50 করে আউট হন স্টার্কের বলে। এরপর লায়নদের স্পিনে বিপদ বেড়েছে ইংলিশদের। 4 উইকেটে 115 থেকে 7 উইকেটে 141 হতে সময় লাগেনি স্টোকসদের। কামিন্স ও লায়ন 3টি এবং স্টার্ক 2টি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন প্রতিপক্ষকে। রুটের 50-র পর বেয়ারস্টোর 35 ছিল দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। জবাবে ওপেনার ওয়ার্নারকে ব্যক্তিগত 38 রানে হারালেও চালকের আসনে থেকেই দিন শেষ করেছে অজিরা। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। চতুর্থ ধাপে 838টি ইউপিতে চলছে ভোট গ্রহণ, বিভিন্ন স্থানে সংঘর্ষ। রুট পাইলটিং এর মাধ্যমে রাজধানীতে চালু হলো নতুন বাস সার্ভিস, সড়কে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, জানাজা অনুষ্ঠিত। এই ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।